আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও সে আলোচনা করতে চাই এবং এজন্য স্টুডিওতে ৩ জন অতিথি রয়েছেন। তাদের সাথে শুরুতে একটু পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব কামরুজ্জামান রতন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব মার্দিয়া মমতাজ, শিক্ষক ও গবেষক, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব সালেউদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, আপনাকে আলোচনায় স্বাগত। শুরু করতে চাই ডান দিক থেকেই, যেটি বলছিলাম সমসাময়িক রাজনীতি এবং এখনকার সময় আসলে রাজনীতির অন্যতম আলোচ্য বিষয় জুলাই সনদ, গণভোট এবং ভোট আসলে হচ্ছে কিনা এইসব বিষয় নিয়ে। তো সেটি নিয়ে একটু কামরুজ্জামান রতন ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই কয়েকটি মন্তব্য নিয়ে আপনার মন্তব্য। জামাত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির তিনি বলেছেন যে জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে বিএনপির তৈরি রাজনৈতিক অনিশ্চয়তা ও উত্তাপ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন দেশে প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটাপন্ন করে তোলা হচ্ছে। পরস্পর বিরোধী অভিযোগ। আসলে ভোট নিয়ে কোনো সন্দেহ আছে কিনা? ধন্যবাদ আপনি এবং আমার সহ আলোচকবৃন্দদের। বাংলাদেশের রাজনীতির এখন একটা ট্রান্সফরমেশন চলছে আমি মনে করি। আমাদের একটা সফল গণঅভ্যুত্থানের পরে আমাদের লক্ষ্যবস্তু ছিল কিন্তু একটা গোলবার। এখন আমরা নিজস্ব আঙ্গিকে, নিজস্ব চিন্তা চেতনায়, ক্ষমতায় তো অবশ্যই জনগণের ভোটে আমরা যেতে চাবো। তো এই প্রতিযোগিতায় আমরা নিজেদের মধ্যে কাদা ছুঁড়েছির বলবো না, আমাদের নৈতিকতার প্রশ্নে, বিভিন্ন আদর্শিক প্রশ্নে এবং কৌশলগত বিভিন্নভাবে আমরা এক একজন এক একভাবে গায়েল করার জন্য আমরা প্রতিপক্ষ না, এটা মতানৈক্য এবং কিন্তু মতবিরোধ নয়। আমরা এই জিনিসটাকে আমরা নিজেদের মতো করে আমাদের নিজেদের আঙ্গিকে আমরা এর সুফলটা আমরা গড়ে তুলতে চাচ্ছি। তো এইখানে স্বাভাবিক সব দলের সাথে সব দলের একটা মতাদর্শের বিশাল একটা পার্থক্য আছে। সেইখানে আমরা মনে করি তারেক রহমান বিদেশে বসেও বাংলাদেশের প্রতিটি সংবাদদের সাথে, প্রতিটি ইনফরমেশনের সাথে উনি কিন্তু সংযুক্ত। বিদেশে থাকলে আপনি জানেন সেখানে কোনো আমাদের ইনফরমেশন কোনো ঘাটতি নেই। বরং উনি যা বলেছেন এদেশের প্রেক্ষাপটে একটা কথাই তো আসছে যে নিত্য নতুন এখন যে দাবিগুলো আসতেছে সেই দাবিগুলো তো আমাদের আন্দোলনের সময় আমরা কখনো দেখিনি। এবং যখন নির্বাচন জাতীয় ঐক্যমত যখন কমিশন গঠন হলো 15ই ফেব্রুয়ারি থেকে, আপনি খেয়াল করে দেখেন আমাদের কিন্তু অনেক নন ইস্যুকে এখনকে ইস্যু বানিয়ে আমাদের মধ্যে অনৈক্যর মাধ্যমে এখন একটা সুর উঠাচ্ছে যে আসলে নির্বাচনটা হবে কিনা। সেই ক্ষেত্রে আমি বলি জামাত ইসলাম এখন যেই দফাটাকে সামনে আনতে চাচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। আপনি দেখেন আমাদের যদি সব অ্যাজ পার শিডিউল যদি আমরা 15ই ফেব্রুয়ারি বা মাঝামাঝি ফেব্রুয়ারিতে যদি আমরা নির্বাচনটা আমরা নেই, 3 মাস আগে বা 2.5 মাস আগে নির্বাচনের যে সময়টা থাকতে হয়, নির্বাচন ঘোষণার যে সময়টা থাকতে হয়, এর আগে আপনি কিভাবে সম্ভব যে আরেকটা গণভোট মানে কি সম্পূর্ণ আলাদা আরেকটা প্রস্তুতি। তো এই প্রস্তুতির পরে আবার আরেকটা জাতীয় নির্বাচনের যে একটা আয়োজনটা, এটা কোনো ক্রমে এবং কোনোভাবেই কোনো দলই কিন্তু এই দু একটা ইসলামী দল ছাড়া, বিশেষ করে জামাত ইসলাম এবং চরমনের যে ইসলামী শাসনতান্ত্রিক যে দলগুলো আছে, এটা কেন জানি এটাকে সামনে এনে এবং এটা দফাটা এমন জায়গায় নিয়ে গেছে এখন রাজপথে এটা গড়াচ্ছে। আচ্ছা আপনি বলেন, রাজপথ তো কারো একক তো ইজারা দেওয়ার জিনিস না। আর যেখানে আলোচনার টেবিলে আলোচনাটা হচ্ছে, আচ্ছা জাতীয় ঐক্যমত কমিশন একটা প্রস্তাব দিয়েছে, তো সর্বশেষ কি প্রস্তাব দিয়েছে? প্রস্তাব যতগুলি হয়েছে সবাই মিলেই এই প্রস্তাবগুলো দিয়েছে। এইটা দেওয়ার পরে কি বলেছে, এখন আমাদের যে প্রধান উপদেষ্টা তার টেবিলে গিয়েছে, উনি তো সবাইকে নিয়ে আবার আলোচনা করবে। কিন্তু এইখানে একটা থ্রেট হিসাবে রাজপথকে যদি বেছে নেয়, তো আরেকটা ইস্যুতে যদি ঐকমত্য কমিশনও তো বলেছে যে ভোটের দিন বা আগে যে কোনো সময় গণভোট হতে পারে। হ্যাঁ, আজকে আমাদের এনসিপি যে ভাইয়ারা তারাও কিন্তু একই ইস্যুতে। তা আপনি দেখেন যে আমাদের স্টেক হোল্ডার যেগুলো অংশীজন সবাই কিন্তু আমরা কিন্তু এর কাছাকাছি কি সম্পূর্ণ একমতে। আমি চাচ্ছেন যে কোনো ভাবে ভোটের দিন, আর জামাত চাচ্ছে যে কোনো ভোটের আগে না, ওরা নভেম্বরে বলেছে আরেকটা এখন দেখেন এই শর্ট টাইমের মধ্যে আমি মনে করি কোনোভাবে যৌক্তিকভাবেই এখানে মান্না ভাই, জুনায়েদ থেকে অন্যান্য যারা আছে, সাইফুল হক, আপনি দেখেন সবার বক্তব্যের মধ্যে কিন্তু এই ধরনের সবাই কিন্তু রিল্যাক্স এবং সবাই কিন্তু অলমোস্ট সবাই বলেছে যে আমাদের ভোটের দিন 2টা ব্যালট পেপারে আমরা 2টা মতের আমরা ভোটের জন্য মানুষের আমরা দৌড়ে যাবো। তো সেইখানে এরকমের অল্প দিনের নোটিসের আগেও
গণভোটের নজির আছে, সেই উদাহরণটি হ্যাঁ, আসলে তিনটা তো বাংলাদেশে তো আমরা তো বড় বড় আমরা তো গণভোটের আমরা দেখেছি, কিন্তু দেখেন ইস্যুগুলো দেখেন, এবং সম্পূর্ণ ইস্যুগুলো কিন্তু সেপারেট সেপারেট ইস্যুতে ছিল। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিগত দিনে যতগুলো আমরা ইস্যু দেখেছি, সেটার সাথে জাতীয় নির্বাচনের দীর্ঘদিনের যে কাঙ্ক্ষিত ন্যাশনাল ইলেকশন যেটা হবে, এইটার সাথে অ্যাকোমোডেট করে কিন্তু আমাদের ওই ইলেকশনগুলো ছিল না। টাইম ফ্রেমটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট ছিল, এবং ইস্যুগুলো কিন্তু দেশের এই পরিস্থিতি ছিল। সামগ্রিকভাবে কোনো কারণে আজকে জনাব তারেক রহমানের বক্তব্য শুনেও তিনিও কিছুটা শঙ্কার কথা আসলে মনে হচ্ছে, এক ধরনের সুর। আপনারা কি সেরকমের কোনো কিছু দেখেন যে না, আমি যদি ফেব্রুয়ারিতে না হওয়ার কোনো ধরনের সংখ্যাটাকে সামনে আনি, চেষ্টা আছে এরকম মনে হচ্ছে? চেষ্টা, উনি যখন কথাটা বলেছেন, ইনফরমেশনগুলো উনি নিশ্চয়ই আমার চেয়ে উনি ভালো জানবেন। তা আমি মনে করি সংখ্যা যখন আমি ওনার মতো এইরকম দায়িত্বশীল ব্যক্তি আমার দলের অ্যাক্টিং চেয়ারপারসন যখন কথাটা বলেন, নিশ্চয়ই ওইটার ভিতরে কোনো ম্যাটেরিয়ালস কাজ করতেছে এবং ইনফরমেশন ওই অনুযায়ী কথা বলে। তবে আমি বলি, বাংলাদেশের 17 বছরের ভোট না দেওয়ার যে যন্ত্রণা, এরপর যদি কারো অবহেলায় নয়, কোনো কনস্পিরেসির কারণে যদি ভোটটা পিছিয়ে যায় এদেশের মানুষের এবং এই দেশের গণতন্ত্রের ভাগ্যের আকাশে, আমি মনে করি স্বাভাবিক কোনো ঘটনা যদি না থাকে, স্বাভাবিকভাবে যদি আমি গণতন্ত্রকে বাড়তে না দিই, আমার মনে হয় সেইটা কারো কাঙ্ক্ষিত না। এবং তারেক রহমান আশঙ্কা থেকে বলেছেন, বাট নট শিওর, মানে একটা আশঙ্কা করতেই পারেন। জি, সন্দেহ প্রকাশ করতে পারেন। সেটি নিয়ে একটু জনাব সালেউদ্দিন সিফাত, একটু আপনার কাছে জানতে চাই। তারেক রহমানের আরো একটি মন্তব্য যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয়, সন্দেহ গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটাপন্ন করে তুলতে পারে। শেষ পর্যন্ত কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণে পথে হাঁটতে হয় কিনা, এমন একটি শঙ্কা, যেটি নিয়ে আপনারাও বিভিন্ন সময় কথা বলছিলেন। এই যে অগণতান্ত্রিক শক্তির উত্থানের বিরুদ্ধে আপনারা বারবার কথা বলছিলেন, সেরকম পরিস্থিতি হচ্ছে কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে যমুনা টিভির সকল দর্শক শ্রোতা এবং আমার পাশে যারা বিজ্ঞ সমালোচক আছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। প্রথমত কথা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে, বিশেষত ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গা থেকে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা চেষ্টা করছে নানাভাবে, আমি যেটা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারটাকে অসাংবিধানিক প্রমাণ করার আর কি। অসাংবিধানিক বলতে এটা সাংবিধানিকতা অর্থে না, অসাংবিধানিক মানে হচ্ছে বেসিক্যালি অবৈধ অর্থে আর কি, যেটা ভারতে বসে অনেকে করছে। এবং এর পাশাপাশি বাংলাদেশ থেকে আমরা দেখেছি যে কিছু বিশিষ্ট লয়ারকে আমরা দেখেছি, বিশিষ্ট বুদ্ধিজীবীদেরকে দেখেছি, যারা ভারতীয় কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে এই ধরনের অপচেষ্টা করেছেন। এবং একই সাথে আবার এক ধরনের প্রচেষ্টা আছে যে সামনে একটা নতুন একটা কোনো সরকার আনা যায় কিনা এবং সেই সরকারের অধীনে নির্বাচন করানো যায় কিনা, এই ধরনের কিছু চেষ্টা হতো আমরা দেখা যাচ্ছে আর কি। তো ফলে আমি বলবো না যে এই ধরনের শঙ্কা নাই, কিন্তু এই শঙ্কাগুলোকে দূরীভূত করার জন্য তো অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নাই, এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কথা। কিন্তু কথা হচ্ছে আপনি কোন বিষয়গুলোকে সামনে রেখে আপনি ঐক্যবদ্ধ হচ্ছেন। বিশেষত আপনি কিছুক্ষণ আগে ভাইকে জুলাই সনদ প্রসঙ্গে কোয়েশ্চেন করেছেন। আই ডোন্ট থিঙ্ক যে আমাদের পার্টি পজিশন হচ্ছে আমরা জুলাই সনদের জন্য গণভোট এবং নির্বাচন একই দিনে হবে কি হবে না, এটা নিয়ে আমাদের কোনো উই ডোন্ট হ্যাভ এনি রিজিড পজিশন। আমরা ভাবছি যে দুটো দিকে হতে পারে, নির্বাচনের দিন হতে পারে, নির্বাচনের আগে হতে পারে। কিন্তু মেইন কনসার্ন যেটা আমাদের মনে হয়েছে যে বিএনপি জামাতের নাই, সেটা হচ্ছে যে জুলাই সনদটা আসলে বাস্তবায়ন যে আমরা কিভাবে করব। ধরেন আমরা স্বাক্ষর অনুষ্ঠানে যাই নাই, আমাদের একটা রিজন আমরা দেখিয়েছি, তো সেখানে বিএনপির পক্ষ থেকে তারা স্বাক্ষর করেছে, জামাতের পক্ষ থেকে তারা স্বাক্ষর করেছে, জামাত পরে একদিন পরে এসে বলেছে তাইলে আমরা প্রত্যাহার হয়তো করব যদি এটা বাস্তবায়ন না হয়। তারা প্রথমে তো স্বাক্ষর করবে না এমন বলেছিল, যাবে কিন্তু স্বাক্ষর করবে, সেটা আমি খুব একটা জানি না, তবে তারা স্বাক্ষর করে পর আবার বলেছে আর কি যে আমরা প্রত্যাহার করব যদি দেখি যে এটা না হয়। আবার বিএনপির পক্ষ থেকে এখন বলা হচ্ছে যে একটা প্রতারণার একটা ব্যাপার আছে আর কি। তো আমি দুই দলের কাছে যেটা আমাদের চিন্তার জায়গা আর কি, সেটা হচ্ছে আপনি যখন জুলাই সনদটার বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে আপনি যদি এটা না জেনে থাকেন, ওয়াকিবহাল না হয়ে থাকেন, তাহলে তো স্বাক্ষর করার কোনো প্রয়োজন ছিল না। সো আমরা এটাকে বাস্তবায়নের উপযোগী না করে আমরা কেন একটা সিরিমোনিয়াল একটা অবস্থানের দিকে, ফেস্টিভ্যালের দিকে আমরা চলে গেলাম, এই একটা প্রশ্ন আমি রেখে যেতে চাই। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আমরা বারবার বলছি যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা আগে দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা জারি করবে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা বলেছি এটা সরকার প্রধান হিসেবে। অনেকে এখন প্রশ্ন করছে যে ওয়াই নট দি রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট কেন করবে না? আমার একটি প্রশ্ন আছে, আমি যদি একটু হালকা করে একটু করে বলি, সেটা হচ্ছে আপনি রাষ্ট্রপতি, এখানে দুইটা কোয়েশ্চেন হতে পারে, দুইটা আনসার হতে পারে। একটা হচ্ছে আপনি লেজিটিমেসি ক্রাইসিস, একটা হচ্ছে এই বর্তমান যে রাষ্ট্রপতি, আমি সেটি নিয়ে আপনার কাছে আলাদা করে জানতে চাইবো ঠিক এই ব্যাপারটা। আচ্ছা ওকে, তাহলে আমরা সময় বলবো। প্রেক্ষিতটা নিয়ে জানতে চাই। আমি যদি বলি, আমি তাহলে একদম সংক্ষেপে আমি যদি বলি,
আমরা ফার্স্টে যাচ্ছি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। এই আদেশের পরে আমরা এই আদেশের অধীনে আমরা একটা গণভোট চাচ্ছি এবং সেই গণভোটটা বেসিক্যালি লিগালাইজ করবে, অর্থাৎ এই জুলাই সনদটার ভিতরে যা কিছু আছে, যতগুলো প্রস্তাব আছে 84টা হোয়াটএভার, সবগুলোকে লিগালাইজ করবে। অ্যান্ড দেন আমরা হচ্ছে গিয়ে আমরা একটা সংসদের দিকে যাব, জাতীয় নির্বাচনের দিকে যাব, যে জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যরা তাদের অ্যাট দ্য সেম টাইম ডেলিগেটেড কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে এবং সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ারের মধ্য দিয়ে বেসিক্যালি তারা কনস্টিটিউশনের যেই সকল মৌলিক বেসিক জায়গাগুলোকে পরিবর্তন করার জন্য তারা লিগালি ম্যান্ডেটেড হয়েছে থ্রু গণভোট, থ্রু রেফারেন্ডাম, সেগুলোকে দেন তারা কনস্টিটিউশনালাইজ করবে। আমরা এই পুরো প্রক্রিয়াটাকে এভাবে দেখতে চাই। আমরা এর মধ্যে গণভোট আগে পরে বা এই টেকনিক্যাল ইস্যুসগুলো নিয়ে আমরা খুব বেশি আলোচনা করতে চাই না। আমাদের জায়গাগুলো হচ্ছে সাবস্ট্যান্টিভ। আপনি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ করবেন, দেন আপনি গণভোটে আসেন, দেন আপনি জাতীয় নির্বাচন। এবং জাতীয় নির্বাচনটাও আমরা বলছি যে জাতীয় নির্বাচনটা আসলে হওয়া উচিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশের যে টেক্সটের উপর ভিত্তি করে। ওখানে একটা টেক্সট থাকবে যে হচ্ছে আপনার আগামী যে জাতীয় সংসদ নির্বাচনটা হবে সেটা অ্যাট দ্য সেম টাইম আপনার পার্লামেন্ট কাম হচ্ছে আপনার কনস্টিটিউয়েন্ট পাওয়ার। আমরা কিন্তু গণভোটের প্রভিশনে আমরা পরে গিয়েছি, মানে গণভোটের ব্যাপারে আমাদের প্রস্তাবনা পরে ছিল। আমাদের প্রথম প্রস্তাবনা ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ব্যাপারে। আমরা বলেছি 1972 কনস্টিটিউশনকে নাল এন্ড ভয়েড করে দিয়ে আমরা ডিরেক্ট নতুন একটা সাংবিধানিক পথে অগ্রযাত্রা করতে পারি। কিন্তু আমরা দেখলাম যে আমাদের বিদ্যমান যত রাজনৈতিক দলগুলো আছে, প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো, কেউ আবার মুখ খুলেও বলতে পারে নাই 72 সংবিধানকে নিয়ে, এবং ফলে তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বিরুদ্ধে এক ধরনের, যেহেতু 72 সংবিধান নিয়ে তাদের এক ধরনের নস্টালজি আছে, এ কারণে তারা 72 সংবিধান প্রশ্নে এবং কনস্টিটিউশন প্রশ্নে যাইতে চায় নাই। কিন্তু এখন আমরা বলছি যে যেহেতু আপনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যাইতে চান নাই, তাহলে অ্যাটলিস্ট গণভোটের মাধ্যমে লিগালাইজটা করেন, দেন গিয়ে আপনি কনস্টিটিউয়েন্ট পাওয়ার ডেলিগেট করেন। কনস্টিটিউয়েন্ট পাওয়ার ডেলিগেট করা ছাড়া জাতীয় সংসদ নির্বাচন। আর একটা লাস্ট একটা কথা বলে দেই, সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন আমরা মনে করি অনেকে হয়তো বিশেষ করে বিএনপি থেকে বা অন্যান্য বড় দল থেকে ভাইবটা দেওয়ার চেষ্টা করা হয় যে এনসিপি বোধহয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা স্পষ্ট করেছি বারবার। নাহিদ ইসলাম বলেছেন যে জামায়াত নির্বাচন পেছানোর চেষ্টা করছে। তো আমি সেই প্রসঙ্গে আসছি। জামাত তো দেখা যায় যে এরই মধ্যে সব আসনে প্রার্থী দিয়ে দিচ্ছে। হ্যাঁ, জামাতের ক্ষেত্রে তো মানে এক ধরনের দ্বিচারিতা আছে। সেটা হচ্ছে জামাত তো শুরু থেকে, বিশেষত আপনার অভ্যুত্থানের পরপরই তারাও বলেছে যে সংস্কার বা এই ধরনের বিচার নিয়ে অনেক কথাবার্তা বলেছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা দেখতে পেয়েছি যে বিএনপি যেরকম প্রত্যেকটি আসনে তাদের এখনো তো বিএনপির মনোনয়ন হয় না, গ্রিন সিগন্যাল নামে একটা জিনিস চলতেছে আর কি, কিন্তু জামাতের আমরা দেখতে পেয়েছি কিন্তু প্রত্যেকটা আসনে তারা আস্তে আস্তে করে নিজেদের ক্যান্ডিডেট গুলো সাজিয়েছে। আচ্ছা, তারা হয়তো এটা উত্তর দিতে পারে যে তারা রাজনৈতিক দল হিসেবে এটা করেছে, কিন্তু ধরেন সেই জায়গা থেকে যদি বলি, বিএনপি থেকে একটা ভাইব দেওয়ার চেষ্টা করা হয় যে আমরা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। জামাতের পক্ষ থেকে তো কোনো স্পষ্ট কোনো মন্তব্য এই প্রসঙ্গে আমরা দেখি নাই, কিন্তু আমাদের পজিশনটা হচ্ছে ক্লিয়ার। আমরা কখনো নির্বাচন পিছিয়ে দিতে চাই না। রাদার আমরা বারবার বলেছি আপনি যদি সনদ বাস্তবায়ন করতে পারেন, আপনি যদি এগুলো যা যা আমরা বলেছি সংস্কারের বিষয় এগুলো বাস্তবায়ন করতে পারেন, আপনি ডিসেম্বর ইলেকশন দেন, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। ঠিক আছে, এখন যেহেতু আপনি ফেব্রুয়ারিতে ব্যাপারে সকল রাজনৈতিক দল ঐক্যমত্য হয়েছে, প্রধান উপদেষ্টা ঘোষণা করেছে আমরা যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হোক একটা সুষ্ঠু সুন্দর, সেটাকে অসহিংস করার জন্য যা যা করা প্রয়োজন সেটা করতে হবে। বাংলাদেশে একটা বড় প্রবলেম হচ্ছে ট্রানজিশন অফ পাওয়ার, ক্ষমতার পালাবদলের সমস্যা। এবং এই আমার যেটা মনে হচ্ছে বিশেষত বিভিন্ন মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে যে জামাত ইসলামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জামাত ইসলামের নারীরা ভোট চাইতে গেছে তালিমের, হয়তো তালিমের নামেই, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে এক ধরনের তাদের প্রতি বিরাগভাজন আচরণ, বিদ্বেষমূলক আচরণ আমরা দেখতে পাচ্ছি। তালিমের নামে ভোট চাওয়ার সুযোগ আছে কি? সেটা জামাত বলতে পারবে, কিন্তু আমার ইস্যুটা হচ্ছে তালিমের নামে ভোট চাওয়ার ইস্যু। আমার হচ্ছে আপনি ধরেন ভোট যাই চান, আপনি কি কেউ যদি ভোট চায়ও আপনি তাকে এভাবে বিরোধিতা করতে পারেন না। আমি যেটা শঙ্কা বোধ করছি আর কি, যে আজকে যদি এটা জামাতের সাথে হয় কালকে হয়তো আমার সাথে হইতে পারে, এই জায়গা থেকে আমার পজিশনটা। অ্যাট দ্য সেম টাইম আবার ধরেন কিছু জায়গায় আমাদের দেখা যাচ্ছে যে আমাদের পুলিশ বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে, যেমন মাহমুদুর রহমান মান্না ভাইয়ের কথা যেহেতু আসছে, মান্না ভাই তার একটা বক্তব্যে বলেছিলেন যে তার একজন কর্মীকে হয়তো কোন একজন বিএনপি নেতা তার গায়ে আঘাত করেছে, প্রহার করেছে, পরবর্তীতে তিনি মামলা করতে গিয়েছিলেন সংশ্লিষ্ট থানার ওসি মামলা নিতে চান না, এটা বেশ ভাইরাল হয়েছে আর কি। তো ফলে এই ধরনের যে পরিস্থিতিগুলো আছে রাজনৈতিক পরিমণ্ডলে এবং প্রশাসনিক পরিমণ্ডলে, এগুলো যদি ঠিক না হয় তাহলে আমরা মমতাজ একটু আপনার কাছে জানতে চাই, যেটি বলছিলাম কিছুক্ষণ আগে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বিএনপি সংস্কার ভেস্তে দিচ্ছে জামাত নির্বাচন পেছানোর চেষ্টায়। কেন আসলে জামাত নির্বাচন পেছানোর চেষ্টা করতে পারে বলে আপনি মনে করেন? অভিযোগ আছে যে জামাত ইসলামী প্রশাসন, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় বেশ আধিপত্য বিস্তার করে আছে, সে কারণে কি নির্বাচন পেছালে তাদের সুবিধা, এরকম কিছু? আধিপত্য থাকলে তো নির্বাচন আরো তাড়াতাড়ি হলে তাদের সুবিধা, তাই না? এই আধিপত্য যতদিন বজায় রাখা যায় ততই তো মঙ্গল। আচ্ছা, তো আধিপত্য থাকা অবস্থায় নির্বাচন করে ফেলা তো বরং আরো সহজ। হ্যাঁ, আমার মনে হয় এগুলা কিছু রাজনৈতিক ময়দানে আসলে কিছু মুখরোচক কথা বলা হয়, সেটাকে অনেক ডিপলি নেওয়ার কিছু নাই। যেটা আপনি একটু আগে বলছিলেন যে নির্বাচনী প্রস্তুতির দিক দিয়ে জামাত কিন্তু এগিয়ে, তাই না? সব জায়গায়, বেশিরভাগ জায়গায় প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে,
ছবি সহ পোস্টার দেখা যাচ্ছে। তো এই সব কিছুর বিচারে আসলে এই ধরনের অভিযোগ টিকে না, করলে অন্য কোনো ধরনের অভিযোগ করতে হবে হয়তো। আরেকটি প্রশ্ন যেটি নিয়ে কয়েকদিন আগে, সম্ভবত গত সপ্তাহে, যে জামাতের ভোট চাইতে যাওয়ার পরে সেটির উপরে হামলা, যেটি নিয়ে আরেকটি কথা আসলো যে তালিম করতে গিয়ে কি আসলে ভোট চাওয়ার সুযোগ আছে কিনা, এরকম একটি অভিযোগ আমরা আচ্ছা, এটা জামাতে ইসলামীর মূল যে কার্যক্রম, যে মানুষকে ইসলামের ব্যাপারে জানানো, তাদের ভুল ধারণাগুলা সংশোধন করে দেওয়া, এমনকি তাদের কার্যক্রমের মধ্যে এটাও আছে মানুষকে বেসিক মাসলা মাসাইল শেখানো। কারণ মহিলাদের, বিশেষ করে মহিলাদের মধ্যে, বাংলাদেশের মহিলাদের এই ধরনের শিক্ষাগুলোর জন্য এ ধরনের হোম সার্ভিসের বিকল্প নাই। জামাত কিন্তু দীর্ঘদিন ধরে এটা করে আসছে। হ্যাঁ, এবং আপনি দেখবেন যে এই 16-17 বছরে বাইরের অনেক রাজনৈতিক কার্যক্রম বন্ধ ছিল, কিন্তু এই কার্যক্রমগুলো কিন্তু বন্ধ ছিল না। এগুলো এখনো চলছে, এগুলো নিয়মতান্ত্রিক পথে চলছে। আর যেখানে নির্বাচনিক কাজ চলছে সেখানে প্রজেকশন কিংবা উঠান বৈঠকের নামে প্রোগ্রাম হচ্ছে, সেটা আলাদা কথা। সেখানে কিন্তু সিকিউরিটি এনশিওর করা থাকে, কিন্তু এগুলো যে রেগুলার কার্যক্রম, এখানে কিন্তু ওই ধরনের সিকিউরিটির চিন্তাও থাকে না। তারা হয়তো, একজন মহিলা হয়তো বের হয়ে তার পাড়ার প্রতিবেশীর মধ্যে এই কাজগুলো করেন। তো সেখানেও যেহেতু তাদেরকে চেনা যাচ্ছে এখন যে কারা জামাত করছে, তাদেরকে রাজনৈতিকভাবেই একটু হয়তো হীনমন্যতা বোধ করানোর জন্য এই ধরনের কাজগুলো করা হচ্ছে। এবং আমি আসলে শুধু ধারণা রাখতে চাই, তালিমের নাম করে ভোট চাওয়া, তালিমের নাম করে ভোট, এটা বলবেন না, বা তালিম হচ্ছে। হ্যাঁ, এখন আমি তালিমের কথা বলতে গিয়ে এরপরে আমি রাজনৈতিক কথাও বললাম, সেটি আসলে বলার সুযোগ আছে কিনা, এটিকে এক ধরনের দ্বিচারিতা বলে কিনা, বলা যায় কিনা আসলে? সমস্যাটা কোথায়? মানে একদিকে আপনি ইসলামের প্রচারের জন্য যাচ্ছেন, এরপরে আবার সেখানে রাজনীতিক একটি পক্ষ নিচ্ছেন। জামাত যে দাওয়াতটার কথা মানুষকে বলে সেটা হচ্ছে, আপনি যদি আমাকে পছন্দ করেন এবং দায়িত্ব দেন, তাহলে আমি ইসলামের আলোকে, আমি ইসলামের আলোকেই আপনার সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। এইটার জন্য তো তার নতুন করে কোনো লেবাসের দরকার নেই, সে যা আছে সেটাই যথেষ্ট। ইসলাম প্রচার করতে গিয়ে রাজনীতির ভোট চাওয়া, আমি বলছি সেটির কথা, যে ইসলাম আর রাজনীতিকে তো জামাত আলাদা করে দেখছে না। আচ্ছা, ঠিক আছে, জামাত ইসলামের মাধ্যমেই রাজনৈতিক সমস্যাগুলোর সমাধান দেখছে। এখন আপনি যদি বলেন সেটাকে বন্ধ করে দেওয়া যায়, সেটা আরেকটা আলাপ। ইসলামের মাধ্যমে সমাধান দেখছে, এর মানে কি এরপরে কি ইসলামী আইন বাস্তবায়ন করা হবে এরকম কিছু? এক্স্যাক্টলি। আপনি যদি মনে করেন, জি, আপনি যদি মনে করেন একটা অর্থনৈতিক সমস্যা আছে, সেটাকে আমি ইসলামের আলোকে সমাধান করে দিব, আপনি যদি আমাকে দায়িত্বটা দেন। এটা হচ্ছে জামাতের ভোট চাওয়ার স্ট্র্যাটেজি, প্লাস জামাত নিজেও এটা এভাবে সমাধান করে, এটা করে দেখায়। এটি নিয়ে একটু কনফিউশন আছে, অনেকে স্বীকার করেন না জামাত নেতারা যে শরিয়া আইন বাস্তবায়ন করবে তারা ক্ষমতায় গেলে, এটা অনেকে বলতে চান না। আপনি কি বলছেন যে জামাত শরিয়া আইন বাস্তবায়ন করবে ক্ষমতায় আসতে পারলে? আচ্ছা, শরিয়া আইন, গণতন্ত্র এমন একটা সিস্টেম, এমন একটা টুল, এটার মাধ্যমে আপনি যদি কাউকে দায়িত্ব দেন, মেজরিটি মানুষ যাকে দায়িত্ব দেয় সে তার কিছু এজেন্ডা নিয়ে মানুষের সামনে আসে। হ্যাঁ, এখন আপনি যদি বলেন শরিয়া আইন বলতে কি বোঝাচ্ছেন, মনে করেন যে বাংলাদেশে অনেকগুলো শরিয়া আইন অলরেডি আছে। একজন লোক মারা গেলে তার উত্তরাধিকার কিভাবে বণ্টিত হয়, মুসলিম পারিবারিক আইনে যে আইনটা, সেটাই শরিয়া আইন, তাই না? আচ্ছা, এখন আপনি যদি শরিয়া আইনে মনে করেন যে একটা মানুষ চুরি করলেই তার হাত কেটে দেওয়া হবে, হ্যাঁ, এইটার বাস্তবায়নের জন্য, হ্যাঁ, ইসলাম এই সমাধান দেয়, কিন্তু ইসলামী ইতিহাসে এইটার বাস্তবায়নের জন্য 20 বছর সময় নেওয়া হয়েছিল। তার আগে সোসাইটাল সিস্টেমকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যেন কোনো মানুষকে অভাবের তাড়নায় চুরি করতে না হয়। তাহলে এই সাইডটাকে ভুলে গিয়ে আমরা শুধু শরিয়া আইনকে ভয়ের একটা জিনিস দিয়ে মানুষের সামনে উপস্থাপন করছি, আমি মনে করি এটা উদ্দেশ্যমূলক, তাই না? জামাত যেটা বলছে, এই সমস্যাগুলোকে আমি ইসলামিক্যালি সমাধান করব আপনি যদি আমাকে দায়িত্ব দেন, তাহলে তো ময়দানটা খোলা, জামাত কাউকে জোর করছে না, এমনকি কোনো কিছু লুকাচ্ছেও না। আপনারা ইশতেহার আসবে কিছুদিনের মধ্যে, সেখানে দেখবেন যে প্রতিটা আসনেও কি কি কাজ হবে এবং প্রত্যেকটা সমস্যার জাতীয়ভাবে কিভাবে সমাধান করা হবে সেটার একটা বর্ণনা থাকবে। কেউ যদি পছন্দ করে তাহলে জামাতকে ভোট দেবে, কিন্তু 5 বছর সময়টা তো আসলে খুব কম। হ্যাঁ, আমরা দেখব যে প্রত্যেকটা দলের ইশতেহার যদি মিলাই, যে এক একটা দল তাদের নির্বাচনী ইশতেহারের 50% তাদের 5 বছর সময়কালে করে উঠতে পারে না। হ্যাঁ, তো জামাতের উদ্দেশ্য থাকে যে আমি ইসলামী আইনের আলোকে আপনার সমস্যাগুলো সমাধান করব, এটাই শরিয়া আইন। এখন সেটা আমি কতটুকু নিজের মতো করে এক ধরনের শরিয়া আইনটাকে কাস্টমাইজ করে নিয়েছে কিনা, এরকম কিনা? না না, সেটা কেন হবে, সেটা কেন হবে? ইসলামী আইনের একটা চমৎকার বিষয় হচ্ছে এটা স্পেশাল,
মানে এটা স্পেস অনুযায়ী এটাকে আপনি মডিফাই করতে পারেন। হ্যাঁ, যেমন ধরেন আমার দেশে একটা মহিলা শাড়ি পরেও পর্দা করতে পারে, সেই একই মহিলা যখন ইউরোপে যাবে সে হয়তো আরেকভাবে পর্দা করবে, তাই না? তাহলে এটা হচ্ছে, আমি বলছি না যে মূল জায়গায় মডিফাই করা যায়, এটাকে অনেকভাবে কথা বলা হয়, তাই না? আমি আপনাদের এখানেই এসেছি, একটা কথা বলেছি, অনেকগুলা কথার মধ্যে যে একটা কন্ট্রোভার্সিয়াল কথা ছিল সেটা নিয়ে ফটো কার্ড হয়েছে, যমুনার পেজ থেকেই এসেছে। ঠিক আছে, তাহলে এরকম কথা খোঁজা হয়। হ্যাঁ, তো আমি বলছি যে ইসলাম এমন চমৎকার একটা জিনিস, নইলে 1400 বছর এটা টিকে থাকতো না। এটা এমন চমৎকার একটা জিনিস, এটা আরবের মরুভূমিতেও মানুষ পালন করতে পারবে, এটা নর্থ পোলেও মানুষ পালন করতে পারবে। তাহলে জামাতের এখানে মডিফাই করার কিছু নাই। এখানে অনেক আলেমদের মতামত আছে, সেগুলো নিয়ে জামাত দীর্ঘদিন ধরে কাজ করছে। আপনি দেখবেন জামাত কিছু কিছু জায়গায় এগুলো করেও দেখিয়েছে, তাই না? ছোট ছোট প্রতিষ্ঠানে এগুলো করে দেখিয়েছে। আমরা আলোচনা আবারও ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, আবারও ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। কামরুজ্জামান রতন ভাই, একটু আপনার কাছে জানতে চাই, আপনি নিশ্চয়ই কিছু একটা যোগ করতে চাইবেন, তবে তার আগে আমি একটু প্রশ্ন রাখতে চাই। জামাতে রাজনীতি বন্ধের নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, এবং তিনি বলেছেন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ আর প্রতারণা দেখতে চায় না, মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার দায় জামাতকে নিষিদ্ধ করতে হবে। একটু আপনার কাছে জানতে চাই, আমি প্রশ্নটি রাখতে চাই যে জামাত আপনাদের সাথে দীর্ঘদিন ছিল, যখন ক্ষমতায় আপনারা গেছেন তখন তাদের উপর ভর করে গেছেন, আপনারা বিরোধী দলে ছিলেন তখন একসাথে ছিলেন, তখন এই ধরনের কথা শোনা যায়নি বিএনপি নেতাদের মুখে। ইভেন 5 আগস্টের পরেও যখনই রাজনৈতিকভাবে তারা একটু দূরে সরে যান তখনই আপনারা তাদের এই দুর্বল জায়গাটিকে আঘাত করেন, আবার কাছাকাছি থাকলে আর আঘাত করেন। এর কারণটা কি আসলে? আলাল ভাই আমার প্রিয় ব্যক্তিত্ব, বাট এই ব্যাপারে আলাল ভাই যেটা বলেছেন আমার মনে হয় এটা ওনার নিজস্ব মতটা ডেলিভার্ট করেছেন। এটা আমাদের দলীয় সিদ্ধান্তে এমন কোনো সিদ্ধান্ত হয়নি যে এই ধরনের কথা আমরা বলবো। জামাত সম্পর্কে আমাদের আগে একটা ক্লিয়ার কনসেপ্ট ছিল, কি কারণে আমরা তাদের সাথে আমরা ঐক্যবদ্ধ, সেটা জাতির কাছে পরিষ্কার। বাট এখন জামাতকে নিষিদ্ধ করা, এইটাও আমাদের দল থেকে কখনো কিন্তু এই ধরনের সিদ্ধান্তের কোনো সিদ্ধান্ত আমি জানি না। এই সিদ্ধান্তের কথা তো, এটা তো পতিত ফাসিকি যে সরকার ছিল সে তো নিষিদ্ধ করতে চেয়েছিল জামাতকে। জনগণ যদি জামাতকে যদি ভোট দেয় বা জনসমর্থনের মধ্যে যদি জামাত যদি রাজনীতি করতে চায়, সেখানে জনগণের উপর জাস্ট ছেড়ে দেওয়া উচিত। আর এখানে এটা হলো আমার উত্তর। আর মারদিয়া মমতাজ একটা কথা বলেছেন, এইখানে আমার একটু আকীদাগত আমার একটু সমস্যা, বা আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা বলি, জামাতে ইসলামের ব্যাপারে যেটা ওই যে তালিমের নামে যে দাওয়াতটা, বা আপা বলেছেন মাসলা মাসাইলের জন্য আমরা এই দাওয়াতের যে ইয়েটা আমরা যেতে পারি। তো আপা আমার প্রশ্ন, নির্বাচন আসলেই কি নামাজ বা বিভিন্ন মাসলা মাসলা আমাদের শেখাতে হবে, না এটা তো প্র্যাকটিসিং মুসলমান যে প্রতিনিয়ত আমার মনে হয় যে যদি তালিম করতে হয়, কাউকে যদি পরিশুদ্ধ কোরআন মজিদ শিখাইতে হয়, এবং মাসলা মাসাইলের ক্ষেত্রে এটা তো সারা জীবনের প্র্যাকটিসের সাথে জড়িত। তা আমার মনে হয় যে হঠাৎ করে এরকম একটা নির্বাচনের সামনে একটা মোক্ষম সময়ে জামাত ইসলাম এটা বেছে নিয়েছে। আমরা দেখেন জামাত ইসলামকে এই যে ছাত্র শিবিরের যে একটা সফলতা, ওনারা দাবি করছে যে সারা বছরই তাদের এই কার্যক্রম চলমান থাকে, কিন্তু প্রশ্ন উঠছে যে এই কার্যক্রমের মাধ্যমে ভোট চাওয়া, একদিকে এইটা করবেন একদিকে ভোট চাওয়া, সেইটা আসলে বাধা দিচ্ছিল বিএনপির নেতাকর্মীরা। না, আপনি যদি আমার আমি আপনাকে আবার ক্লিয়ার করে বলি, আমার সাথে যখন তালিমের ইয়েটা আমিও জানি, আমিও তাবলিগ জামাতে আমি সময় লেগেছি, কিন্তু আপনি ঢুকবেন আপনি ইসলামের নামে, ওইখানে যদি আপনি যদি দুনিয়াবি কোনো যদি হালতের জন্য তাকে যদি ইনভাইট করেন, এটা আমি ওই যে ছদ্মবেশী আড়ালে এটা করা যায় কিনা এই নিয়ে। শুধু জামাত ইসলাম তো ইসলামের তো বলছেন সমস্যা নাই, এটা করা যাবে না, সমস্যা নাই, এটা আমার না সমস্যা নাই, কিন্তু আমি এইটাকে যদি আমি মোক্ষম সময় হিসাবে বেছে নেই, এটা আমি জানি না ইসলামের। তো জামাত ইসলাম কিন্তু আমার ইসলামের আইডল না। এখানে অনেক ইসলামী দল আছে, বিশেষ করে হেফাজতে ইসলামের যারা আপনার শরিয়া ভিত্তিক যে কথাগুলো বলতে, হক্কানি আলেমদের সাথে আমরা যখনই যতটুকু আমার মোয়ামেলা বা যতটুকু আমার আছে, আমি কিন্তু এগুলো নিয়ে একটু চেষ্টা করি যে আমার পরিশুদ্ধ একটা জীবনের জন্য আমার প্র্যাকটিসিং মুসলমান হিসাবে আমার যেন কোথাও কোনো ইবাদতের ক্ষেত্রে আমি ভুল পথে বা কোনো আবেগী জায়গা থেকে বা রাজনীতির সাথে ইসলামটাকে আমি ট্রেক করে আমি কোনো ইবাদত করতে চাচ্ছি না। তো এইরকম মনে হয় যে আমরা তো শুনুন, আমরা নিজেরও কিন্তু যখন ভোটের জন্য যাব, অনেকে দেখি যে দাড়ি টুপি লাগায় বা টুপিটা লাগায়, এটা কিন্তু ভোটের রাজনীতি আপনি দেখবেন যে
ফুলের মতো চরিত্র তৈরি হয়, আলহাজ লাগানো হয়, এটা ভোটের আগে হয়। আমি আপনাকে এটি বলছি যে এই উদ্দেশ্যটা যেন শুধুমাত্র ভোটের জন্য যেন না হয়, এবং মানুষকে হিপনোটাইজ করে আমার ভালো কিছু কথা বলে আমি ভোটের জন্য মানুষকে যেন এই আমন্ত্রণটা যদি আমি না দিই। যদি আমার আকীদার ক্ষেত্রে, আমার যদি অনুশাসনের ক্ষেত্রে, আমার যদি সহি ইবাদতের ক্ষেত্রে যদি এই দাওয়াতটা হয়, আমি ওইটাকে বেশি প্রেফার করব। এটা হলো আমার উত্তর। জি, মার্জিয়া মমতাজ, একটু আপনার কাছে জানতে চাই, জনাব বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্যের একটু প্রতিক্রিয়া জানতে চাই। ৭১ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার দায় জামাতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। আবারও এই আলোচনাটি আমরা দেখেছি ৫ আগস্টের পরে এই আলোচনাটি উঠছিল, বিএনপির পক্ষ থেকে কয়েকজন নেতারা এই বক্তব্যগুলো দিচ্ছিলেন, আবার আলোচনায় ওঠার কারণ কি? ওই যে আপনি বললেন যে একটা দুর্বল জায়গা পেলে সবাই সেটা যদি মনে করে যে কারোর একটা দুর্বল জায়গা আছে সেখানে কথা বলে। তো আমার মনে হয় ১৯৯১ আপনি যেটা বললেন, আমি যেন আপনাকে রেফার করেছি, এইটা জামাতের দুর্বল জায়গা কখনো ছিল না। আচ্ছা, কখনোই ছিল না। জামাত এটার ব্যাখ্যা দিয়েছে, বারবার দিয়েছে, বিভিন্ন লিখিত জায়গায় আছে। আপনি যদি জামাতের প্রথম বাংলাদেশে যিনি আমির ছিলেন অধ্যাপক গোলাম আজমের বইটা পড়েন, ৭ খণ্ডের বই, জীবনে যা দেখলাম, সেখানে স্পষ্টভাবে বলেছেন যে এইখানে পলিটিক্যাল ডিসিশন ছিল, সেই পলিটিক্যাল ডিসিশনের সাথে, তাই না, সেখানে অনেক কথা আছে। জামাত এটাকে দুর্বল পয়েন্ট কখনোই মনে করে না। না, উনি কিভাবে বলেছেন সেটি নিয়ে অনেক প্রশ্ন আছে, যাই হোক আমাদের আলোচনা সেটি নয়। জি, তো এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে ১৯৯১ এবং ২০০১ এই দুইটা সরকারের পরে কিন্তু এই কথাটা বলার আর বিএনপির মনে হয় কোনো রাইট নাই, তাই না? 90তে একসাথে স্বৈরাচার বিরোধী আন্দোলন করার পরে এবং সরকার গঠন করার পরে 1991-এ তো জামাতের সমর্থন নিয়েই মেজরিটি হলো তারা, তাই না? 2001-এ তো আনুষ্ঠানিকভাবে জোট করেই নির্বাচনে যাওয়া হলো এবং তারা মার্কা শেয়ার করেছে। সেখানে আমার মনে হয় এই ধরনের মন্তব্য অনভিপ্রেত। আমি মনে করি না যে বিএনপি দলগতভাবে এটা পোষণ করে। আরেকটা বিষয় একটু জানি, আপনি যেহেতু গোলাম আজমের কথা বলছিলেন, সম্প্রতি জামাতের আমির তিনি বিদেশে বসে এই ক্ষমা চেয়েছেন। ক্ষমার শব্দটি ছিল এরকম যে 47 থেকে এখন পর্যন্ত। তো এই ক্ষেত্রে আসলে অনেকের প্রশ্ন রয়েছে যে 47 থেকে যে 71 পর্যন্ত যে সময়, সেই সময়টার জন্য যদি তিনি ক্ষমা চান, তাহলে সেই ক্ষমাটা আসলে তিনি কার কাছে চাইলেন? পাকিস্তানিদের কাছে, যে বাংলাদেশকে তারা যুক্ত করে রাখতে পারলেন না, না কি আসলে এ দ্বারা কি মিন করে? আচ্ছা, এক্স্যাক্টলি ওনার ওয়ার্ডিংটা যদি ধরে যে জামাত যদি কারো কোনো ক্ষতি করে থাকে এবং দলগতভাবে কারোর যদি কোনো ক্ষতি করে থাকে, কেউ যদি এটার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হন, সেটার জন্য ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, প্রকৃত অবস্থাটা হচ্ছে যে ইতিহাস তো কাউকে এত সহজে ক্ষমা করে না যদি তার অপরাধ থাকে। আপনারা দেখেছেন যে যেই কথাগুলো আমাদেরকে বলতে বলতে মুখস্থ করে ফেলা হয়েছিল, তাই না, যে জামাত যুদ্ধাপরাধী, জামাত রাজাকার, দাড়ি টুপিওয়ালা রাজাকার, রাজাকার ইজ ইকুয়াল টু দাড়ি টুপি, এইগুলো নিয়ে 2010 থেকে 2025 পর্যন্ত, 2024 পর্যন্ত কম চর্চা হয় নাই। এবং আমরা দেখলাম যে যাদেরকে জাতীয়ভাবে রাজাকার বলা হয়েছে এতদিন, তাদেরকে না ধরে হঠাৎ করে এমন কিছু মানুষকে সামনে নিয়ে আসা হলো যাদেরকে কেউ চিনে না, এবং তাদেরকে তড়িঘড়ি করে ঝুলিয়ে দেওয়া হলো। এবং তাদের এইটার পেছনে মামলাগুলো এত লেইম, একজন 3 মাইল দূরের থেকে দেখে বুঝেছে। তো যেখানে এত বেশি সাক্ষী, এত বেশি প্রমাণ, এত বেশি কথা এবং অপবাদ, সেগুলোর প্রমাণ কোথায় গেল? একটা মামলাও আইসিটির যে কালো আইন বলতে পারি আমরা, যেগুলো ছিল যে একজন কেউ ভাষা থেকে ভিডিও সাক্ষী দিয়েছে, সেটাকে আইসিটি গ্রহণ করেছে। একজন কেউ এসে বলেছে আমি সাক্ষীর কাঠগড়াদারি একটা কবিতা বলেছে, তাকে সাক্ষী হিসেবে নিয়ে নেওয়া হয়েছে। অথচ একজন ফাঁসির আসামির তার সহপাঠীরা তারা আসতে চেয়েছে সাক্ষ্য দেওয়ার জন্য, তাদেরকে ভিসা দেওয়া হয়নি। তাহলে এগুলো যদি চিন্তা করেন, তাহলে একজন প্রকৃত অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু এত কষ্ট করা লাগে না। আপনি দেখছেন 24-এর বিচারগুলো হচ্ছে এখন, সেগুলো লাইভ দেখানো হচ্ছে ওই একই আইসিটি থেকে, তাই না? তো সেটার জন্য তো প্রয়োজন হচ্ছে না। তাহলে কেন মিথ্যাচারের আশ্রয় নিতে হলো? এটার জবাব হচ্ছে যে এখানে জামাতের দলীয় ভুল এবং রাজাকার বাহিনীর ফৌজদারি আচরণ দুইটাকে একসাথে ফৌজদারি অপরাধ দুইটাকে একসাথে মেলানো হচ্ছে। দুইটাকে একসাথে মেলানোর কোনো অবকাশ নেই। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি দেখবেন যে আমাদের কাছে একটা ছবি আছে, তাই না, যে কাদের সিদ্দিকী এক জায়গায় রাজাকারদেরকে মারছেন। হ্যাঁ, এরকম অনেক জায়গায় ছবি দেখবেন।
সেখানে একটা দাড়ি টুপিওয়ালা কিংবা একটা জামাতের লোকের সংশ্লিষ্টতা প্রমাণ করা যায় নাই। আপনি যদি দেখেন এরপরে রাজাকারদের যে লিস্ট আপনি বলতে হয়েছে, চাইছেন যে এর সাথে জামাত ইসলামের কারো সংশ্লিষ্টতা ছিল না বা নাই? আচ্ছা, লিস্ট ছিল না। হয়েছিল, কিন্তু সেই লিস্টের মধ্যে 70% বিএনপি এবং আওয়ামী লীগের মানুষ যারা সমর্থন করে। কারণ রাজাকার বাহিনী ছিল একটা এমন একটা দল, এমন একটা বাহিনী যেটা রিক্রুটেড হয়েছিল, যাদেরকে বেতন দেয়া হতো, তারা সপ্তাহে সপ্তাহে বেতন পেত কেন? না, শুধু তারা আর্মিকে রাজাকার- হেল্প করতো, তাই না? রাজাকার, তো আল বদর, সেই আল শামস এদের কারোর সাথে জি, জামাত ইসলামের সংশ্লিষ্টতা ছিল না, সেটি বলতে ফৌজদারি অপরাধের সাথে সংশ্লিষ্ট ছিল নাকি সেটা প্রমাণের দায়িত্ব বাংলাদেশের মানুষের। সেটা তো করা যায়নি। তাহলে সেইটা করা না গিয়ে আপনি বারবার একজনকে একটা কথা দিয়ে বলবেন, ওই যে একটু আগে শরিয়া আইনের কথা বলছিলাম, তাই না? তো এটা তো আসলে হচ্ছে কি, যখন মানুষ পলিটিক্যালি একটা মানুষকে কনফেস করে, একটা মানুষকে ফেস করতে পারে না, তখন সে এই ধরনের কিছু কথা নিয়ে আসে যে তুমি তো এরকম, এই জন্য আমি তোমার সাথে নাই, তুমি তো এরকম, এই জন্য তোমাকে নিষিদ্ধ করে দেওয়া উচিত। তো তাকে আমরা কোনো না কোনো ভাবে জি তাকে একটু ডিমিন হেনস্থা করার চেষ্টা জি, করা আমরা হয়। একটু সালাউদ্দিন সিফাত আপনার কাছে জানতে চাই, যেটি নিয়ে আপনি শুরুতে বলতে চেয়েছিলেন, যে আপনার কাছে আরো স্পষ্ট করে এখন পর্যন্ত এই সরকার আসলে আপনি কিভাবে দেখেন, সাংবিধানিক সরকার নাকি অসাংবিধানিক সরকার? এখানে ইস্যুটা হচ্ছে আপনি সাংবিধানিক প্রশ্নটা কি অর্থে করতেছেন সেটার উপর। ধরেন বিভিন্ন স্কলাররা বর্তমান বেরোচ্ছে আর কি, যারা হচ্ছে হাসিনা আমলে যাদের আমরা টিকিটুকু দেখি নাই আর কি, গুম খুন হওয়ার সময় তাদের সংবিধান বিবেচনা, 72-এর সংবিধানে তাদের প্রেম এবং নস্টালজিয়া কই গেছিল আল্লাহ মাহবুদে জানে, তারা এখন নতুন করে হাজির হচ্ছে এবং সাংবিধানিকতা প্রীতি দেখাচ্ছে আর কি আমাদেরকে। এখন তাদের সাংবিধানিকতা মানে হচ্ছে বৈধতা অর্থে। আমাদের এখানে হচ্ছে আপনি গণ অভ্যুত্থান ইটসেলফ একটা লেজিটিমেসি, আমরা দুইটার কথা বলি, একটা হচ্ছে লেজিটিমেসির কথা, একটা হচ্ছে লিগ্যালিটি। লেজিটিমেসি মানে হচ্ছে আপনার আইনি যে বৈধতা, যেটাকে আমরা বলি বৈধতা, আর লিগ্যালিটি মানে হচ্ছে আইনি ভিত্তি। এখন গণ অভ্যুত্থান ইটসেলফ এই সরকারের লেজিটিমেসি, কিন্তু এখানে এখন এই যে লিগ্যালিটি পরে বিপ্লবী সরকার গঠিত হয়েছে কিনা আমি সেটাই জানতে সেই চাচ্ছিলাম। প্রশ্নে আসছি। বিপ্লবী সরকার না গঠন না হওয়ার পর্যন্ত তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবদান কম না। যেই দায়ী না আমি আসতেছি তো, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবদান তো কম না। বিশেষত আপনার যখন স্টুডেন্টরা তখন পর্যন্ত জানেই না যে কোথায় যেতে হবে, বা স্টুডেন্টরা তখন পর্যন্ত বেসিক্যালি দে আর ওয়ান্ডারিং, তখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো মোটামুটি সবাই ক্যান্টনমেন্টে কিংবা রাষ্ট্রপতি ভবনের দিকে চলে গেছেন, ছুটে গেছেন আর কি। তখন কিন্তু স্টুডেন্টরা যায় না এবং ভুয়া সমন্বয়কদেরকে নিয়ে গেছেন, একদম ডকুমেন্টেড। তো ফলে লিগ্যালিটির যে জায়গাটা, সেখানে তো আসলে গ্যাপ রয়ে গেছে। তো এখন এই জায়গাটা পূরণ করার জন্যই তো আমরা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের কথা বলছি, সো দ্যাট আপনি এখানে লিগ্যালিটিটাও আরোপ করতে পারেন এই সরকারের ক্ষেত্রে আর কি। যেহেতু শিশির মনির সাহেব, অ্যাডভোকেট শিশির মনির, উনি অনেকগুলো প্রশ্ন করেছেন এই সরকারের সাংবিধানিকতা নিয়ে, কনস্টিটিউশনালিটি নিয়ে আর কি। সেগুলো আই হোপ যে সেটেল ডাউন হয়ে যাবে যদি জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা হয়ে যায় এবং তার অধীনে গণভোটটা হয়। আচ্ছা, এখন বিএনপি বলছে যে এই যে বাস্তবায়ন আদেশ, সেটি দেয়ার এখতিয়ার এই সরকারের নেই। আপনারা বলছেন যে এটি প্রধান উপদেষ্টাকে দিতে হবে, রাষ্ট্রপতি। যেহেতু এখন পর্যন্ত এখানে সংবিধানের আলোকেই সরকার গঠিত হয়েছে, আপনারা বিপ্লবী সরকার কোনো না কোনো ভাবে কারণে আপনারা করতে পারেননি, তাহলে এই আদেশ বা গণভোট নিয়ে পরবর্তীতে আবার আপনারা আইনের মুখে পড়বেন। সেই প্রসঙ্গে আসছি, তাহলে আপনি যদি সেই কথাটাই বলে থাকেন, আসলে আমরা যেভাবে এক্সট্রিম কনস্টিটিউশনাল ওয়েতে এখন চিন্তা ভাবনা করতেছি, একদম 72 সংবিধানের পুঙ্খানুপুঙ্খ লেটার বাই লেটার, ওয়ার্ড বাই ওয়ার্ড হবে, সরি, এটা আসলে কোনো একটা গণ অভ্যুত্থানের পরে এটা হয় না। রাদার আমরা যে গণ অভ্যুত্থানটাকে 72 মানে বিশেষত বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো যে গণ অভ্যুত্থানকে 72 সংবিধানের ভিতর নিয়ে ঢুকিয়েছে, এটা একটা মহাপাপ করেছে জাতির সাথে ফার্স্ট অফ অল। এখন আমরা কেন বলছি যে এটা ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করতে হবে, তার কারণটা হচ্ছে আমাদেরকে এখন যুক্তি দেখানো হয় যে আচ্ছা এটা তো রাষ্ট্রপতি না জারি করার কথা, অর্ডার জারি করবে, রাষ্ট্রপতি জারি করবে, আমরা এতদিন পর্যন্ত দেখে আসি রাষ্ট্রপতি অর্ডার জারি করে। রাষ্ট্রপতি যখন অর্ডারটা জারি করেছিল, যে সময়ের উদাহরণ আমাদেরকে দেখানো হয়, সেই সময়ের যে সরকার, সেই সময় সরকার প্রধান বেসিক্যালি রাষ্ট্রপতি, তখন রাষ্ট্রপতি তো শাসিত সরকার ছিল, তো রাষ্ট্রপতি শাসিত সরকারের তো প্রধান তো রাষ্ট্রপতি, তো সেই তো জারি করবে। এখন কি আপনার রাষ্ট্রপতি শাসিত সরকার, এখন তো আপনার হচ্ছে উপদেষ্টা শাসিত সরকার, তাহলে এখানে প্রধানটাকে প্রধান উপদেষ্টা, তাহলে প্রধান উপদেষ্টা জারি করবে। এটা হচ্ছে লিগ্যালিটির কোয়েশ্চেন। এখন যদি আপনি বলেন লেজিটিমেসি অর্থ তো আমাদের রাষ্ট্রপতির কোনো লেজিটিমেসি নাই, মানে অভ্যুত্থানের যে লেজিটিমেসি, অভ্যুত্থানের যে তার নৈতিক হিস্সা, নৈতিক ন্যায্যতা, সেটা তো এমনিতেই নাই। নৈতিকভাবে নাই, কিন্তু আপনি তো গাঠনিকভাবে আইনিভাবে তো আপনি সেই প্রক্রিয়া কি অবলম্বন করছেন? এখন পর্যন্ত রাষ্ট্রপতির মাধ্যমে আপনি অধ্যাদেশ দিয়ে যাচ্ছেন, বর্তমান রাষ্ট্রপতি কি অর্ডার জারি করতে পারবে কিনা, মানে আপনার যেই সকল বিষয়ে ঐক্যমত্য হয়েছে ঐক্যমত্য কমিশনে, সেগুলো তো আমাদের সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, সেই বেসিক স্ট্রাকচারই ভেঙে দেয়। তো বেসিক স্ট্রাকচারের এগেইনস্টে পারবে না, তো সেক্ষেত্রে কারা পারবে? যদি আপনি অভ্যুত্থানের কোনো শক্তি থাকে, যেটার একটা ধরেন এক্সট্রা কনস্টিটিউশন, এটা হয়তো বলা ঠিক না, বললে অনেকে আবার রাগ করতে পারে, বাট যেই আদেশের একটা এক্সট্রা কনস্টিটিউশনাল একটা ভ্যালিডিটি আছে, বৈধতা আছে, যেটা জনগণ থেকে নেওয়া হয়েছে, গণ অভ্যুত্থান থেকে নেওয়া হয়েছে, সেটা পারবে ঘোষণা করতে, রাষ্ট্রপতি পারবে না। তার মানে রাষ্ট্রপতি তো স্টিল ওই যে ব্যবস্থা সেটারই অংশ, এবং তাকে এক্সট্রিম কনস্টিটিউশনাল মেজারে যাইতে হবে। তো আমরা এই কারণে বলছি যে গণ অভ্যুত্থান থেকে উৎসারিত হইতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের যে ভিত্তি, সেটা হইতে হবে গণ অভ্যুত্থান,
এবং সেখান থেকে আমাদের লিগ্যালিটিটা ড্র করতে তার হবে। মানে আপনি বলতে চাইছেন যে এই সরকার আসলে সাংবিধানিক এবং বৈপ্লবিক একটা মিক্স সরকার, মানে পুরোপুরি সাংবিধানিক না, পুরোপুরি বৈপ্লবিক না, এরকম কিছু। এইটা তো আপনার অভূতপূর্ব, মানে এরকম ধরেন আপনার, আমি একদম কোন পিওর কনক্লুশনে যেতে পারতেছি না বিকজ অফ দি আওয়ার মানে সিস্টেম, যেটা আমাদের রাজনৈতিক দলগুলো মানে করে কিন্তু ফেলছে আপনাকে এবং তো কোনো না কোনো establishment। সিস্টেমে হ্যাঁ, যেতেই হবে, কিন্তু- না আপনি কিন্তু যদি আপনি- এটাই বলেন, না, কিন্তু তাহলে আপনি আপনারা যেই জুলাই কিন্তু সনদ যে এখন প্রশ্নটা আপনারা করছেন যে মানে এটা কি সাংবিধানিক কিনা 72-এর সংবিধান, আমি বলবো যে না, এটা 72-এর যে সংবিধানীয় অর্থ সে অর্থে এটা সাংবিধানিক না। 72-এর যে কোয়েশ্চন বলছেন, কিন্তু আপনি যখন বলছেন আপনার এটা অভ্যুত্থানের সরকার, সুতরাং একটা নৈতিক লেজিটিমেসি এবং লিগ্যালিটি আছে, তো সেই অর্থে তো অফকোর্স এটা একটা বৈধ সরকার। এটা তো আপনারা তো সেটি করেননি এখন পর্যন্ত, না, না, সেভাবে চলছে না। সেটা আপনারা তো করবে, এখনো সেটা করার জন্য তো সেই জনগণ সংবিধান একসাথে মেনেই হয়েছে। চলছে। না, তাহলে আপনি তাহলে এই যে ঐক্যমত কমিশন করলেন কেন? ঐক্যমত কমিশনে সবাই যায় কেন? রাজনৈতিক দলগুলো যায় কেন? তাহলে এটা অবৈধ না ঐক্যমত কমিশনে যাওয়াটা? অবৈধ হতে পারে না, না, কারণ of এটি course, একটি আলোচনার আপনি উদ্যোগ যদি- নিতেই পারে আপনি যে কোনো যদি একটা এই সরকারের লিগ্যালিটিকে কোয়েশ্চেন করেন, এই সরকারের লেজিটিমেসি কোয়েশ্চেন করেন, তাহলে ঐক্যমত্য ঐক্যমত কমিশন তো থেকে আইনি শুরু ভিত্তি করে যা কিছু আছে, এটা আমরা ওই যে যখন অ্যাডভোকেট শিশির মনির ভাই এই প্রশ্নগুলো উত্থাপন করেছেন তখন আমরা বলেছি, তাইলে আপনার ঐক্যমত কমিশনকে আপনার ভেঙে দিতে হবে। আপনার যা কিছু আছে দুনিয়া সবকিছু ভেঙে দিয়া আবার নতুন করে ওই যে হাসিনাকে ফেরত এনে হাসিনাকে আবার সরকারে বসাইতে হবে। আমি যেটা আরো যেটা আপনার কাছে ছোট করে জানতে চাইছিলাম যে যেহেতু আপনারা বলছেন এখন এর একটি মিক্স রূপ দিতে, বা যে কারণে এই আদেশটি জারির কথা বলছেন, ভবিষ্যতে এটি আবার প্রশ্নের মুখে পড়বেন কিনা? আপনারা সংবিধান এটা যদি ভঙ্গের অভিযোগের প্রশ্নের ভালো মুখে কথা, পড়বেন ভালো কিনা? প্রশ্ন আপনি মনে করিয়েছেন, এবং এই কারণেই আমরা বারবার বলেছি যে গণভোটের কথা কেন আসছে এবং গণভোটে কেন এই জুলাই সনদ এটা পুরোটা নিয়ে যাওয়ার কথা আসে। এখন গণভোটের এই প্রসঙ্গটা একটু আমি মনে করি টানলে ভালো হবে, তাইলে প্রশ্নটা আর একটু উত্তর দিতে আমাদের সুবিধা হবে আর কি। না, আমি বলি, একটু আমাকে বলতে দেন। প্রথমত হচ্ছে গণভোটের ব্যাপারে এই যে একটা বড় একটা প্রশ্ন করা হচ্ছে, আচ্ছা যে 84টি প্রস্তাব, এই 84টা প্রস্তাবের উপর কেমনে আমরা গণভোট দেব? সেটি আলোচনা, আমি আলোচনা আসতেছি তো, মানে এটা গণভোটের বাস্তবসম্মত হবে কিনা। এখন আমরা বারবার বলেছি, আপনি যদি 72 সালের সংবিধানে তো একটা বড় ভুল যেটা হয়েছিল, যেটা হচ্ছে 72-এর সংবিধানটা আমরা রেফারেন্ডামে দিতে পারি নাই। এটা যে কোনো পৃথিবীর যে কোনো দেশের কনস্টিটিউশনকে একদম ডেমোক্রেটিক করার ওয়ে হচ্ছে সেটাকে রেফারেন্ডামে নিয়ে যাওয়া, ড্রাফট কনস্টিটিউশন করার পরে আমরা নিতে পারি নাই। এখন ধরেন আমরা বাংলাদেশের নতুন একটা কনস্টিটিউশন করবো, বা ধরেন নেপাল একটা নতুন কনস্টিটিউশন হচ্ছে, বা ধরেন অন্য কোনো একটা রাষ্ট্রের নতুন আপনারা কি কনস্টিটিউশন এখন নতুন কনস্টিটিউশন নো, করবেন? আমি জাস্ট বলতেছি ফর এক্সাম্পল, ধরেন পৃথিবীর কোন একটা দেশে নতুন একটা সংবিধান এখন ধরেন হচ্ছে, এখন এই সংবিধানের মধ্যে আপনার কি মনে হয় যে কয়টা অনুচ্ছেদ থাকতে পারে? মানে কয়টা, শুধু একটা অনুচ্ছেদ থাকবে? না, অবশ্যই না, তাহলে সেটা না। 120টা অনুচ্ছেদ থাকতে পারে। ওই হ্যাঁ, 120টা অনুচ্ছেদের উপরে রেফারেন্ডাম হয়। কিন্তু এখন না, যে সেটি নিয়ে আমি প্রশ্ন এখন যে করিনি, প্রশ্নটা জানতে চাই করা না। হচ্ছে এটা খুবই অবান্তর প্রশ্ন, যে 84টা প্রস্তাবে কেমন না, সেটি অবশ্য জনগণ কি খুব বুঝতে একটা পারবে কিনা? গণভোট এভাবেই আসলে হয়। গণভোট এভাবেই হয়। এখন আমি যে প্রসঙ্গে আসছি, আমরা গণভোটের, এই কারণে আমরা গণভোটের প্রভিশনের কথা বলি নাই, আমরা বারবার বলেছিলাম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা। কারণ আপনি যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমরা করেন, আলোচনায় আবারও ফিরবো, Right. আপনার কাছে আবারও আপনি ফিরবো, যখন তবে তার আগে কনস্টিটিউয়েন্ট একটি অ্যাসেম্বলি করেন বিরতি তখন নিয়ে এই যে আসি। আপনি লিগ্যাল যে ভ্যাকুয়ামের কথা বলতেছেন, এই ভ্যাকুয়ামটাও আর থাকে না। কিন্তু এখন যেহেতু আমাদের রাজনৈতিক দলগুলো সবাই মিলে একমত হয়েছে গণভোট, আবার আমি শুনবো আপনার কাছে, তবে তার আগে একটু বিরতি নিয়ে আসি। দর্শক ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকবেন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। মারদে মমতাজ, একটু আপনার কাছ থেকে আনতে চাই, বিশেষ করে দলের যেই প্রতীক, জোটের প্রতীক, এবং যেটি বিএনপির পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে যে যেটি সিদ্ধান্ত হয়েছে জোটের প্রতীক হিসেবে এক দল আরেক দলের প্রতীক ব্যবহার করতে পারবে না, সেটির সমালোচনা করছিলেন ডাক্তার তাহের। এবং এটি নিয়ে একটু আপনার কাছে আমি জানতে চাই যে তিনি একটি মন্তব্য করেছেন যে ইসির কাজ নয় কোনো দলকে খুশি করা। আবার বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে একটি দলকে খুশি করার জন্য এই সরকার ভোটের জন্য বা এই যে সংস্কারের উদ্যোগগুলো নিচ্ছেন, এ ধরনের অভিযোগ করা হয়। আসলে কি এই সরকারের সমস্যা নাকি দলগুলোর সমস্যা? আসলে রাজনীতির সমস্যা। আচ্ছা, সবাই জিততে চায়, হ্যাঁ, এবং হেরে যাবে বুঝলে আগে থেকে সেটার একটা কৈফিয়ত রেডি করে। হ্যাঁ, তো এটা আসলে আমার মনে হয়, ওই যে আপনাকে একটু আগে বলছিলাম, এগুলো মুখরোচক কিছু কথা, এটাকে অনেক বেশি, এটা আমি মনে করি না যেটা ডেপথ থেকে বলা কথা। হ্যাঁ, তবে মার্কার ব্যাপারে বা প্রতীকের ব্যাপারে যেটা বলছিলেন, এটার পক্ষে বিপক্ষে দুই পক্ষেই কথা আছে। যেমন বাংলাদেশের মানুষ এখনো একটা অনেক বড় পার্সেন্টেজ মানুষ মার্কাটা চিনে, হ্যাঁ, এবং মানুষ চেনে না, তারা সেভাবে ভোট দিতে চায়। তাহলে যেখানে কোয়ালিশন হবে বা যেখানে হয়তো আসন নিয়ে সমঝোতা হবে অন্য কোনো দলের সাথে, সেখানে প্রতীকটা যার যার দলের হলে আমার মনে হয় ভোটের নিশ্চয়তা কিছু কমে যায়। যেমন বিএনপির একটা জায়গায় আরেকজনের সাথে একটা ভাগাভাগি হলো যে আমি আপনাকে এই আসনটা দিব, আমরা পরবর্তীতে একত্রে সরকার গঠন করব। যেটা 2001-এ হয়েছিল, যে যেই এলাকায় জোটের একজন প্রার্থী ছিল তার একটা প্রতীক ছিল এবং জোটের অন্য কারোর কোনো প্রতীক ছিল না। তো এটা হচ্ছে সাধারণ মানুষ যেটা বুঝে, তো সেখানে তো কারো নাম থাকে না,
প্রধানের নাম থাকে না, সেখানে সিল দেয়, তাই না? এটা এক ধরনের ব্যাপার। আবার আরেক ধরনের ব্যাপার হচ্ছে দলের প্রতীকের কাছে যেই একটা দায়বদ্ধতার ব্যাপার, সেটা তো অন্য কোনো দলের মানুষের আসে না। সময় ওই পর্বে আমরা কম পাচ্ছি। যেন কামরুজ্জামান রতন, একটু আপনার কাছে জানতে চাই যে এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আজকে এনসিপিও, যে আইন উপদেষ্টা আবার এটি আরপিও সংশোধনের উদ্যোগ নিয়েছে। একটু আপনার কাছে জানতে চাই যে যদি কেউ নিবন্ধন নেয় আলাদা একটি নিজের প্রতীকে, তারপরে জোট করতে হলে কেন অন্যের প্রতীক নিতে হবে? তার নিজের আসলে আলাদা দল করার প্রয়োজন কি যদি সে অন্যের প্রতীকই নির্বাচন করতে চায়? গণপ্রতিনিধিত্ব আদেশের যে আরপিও খসড়ার আবার একটা কিন্তু পরিবর্তন আনা হচ্ছে, তো সেইখানে অপশন দুটো, আমি যার সাথে জোট করব তার প্রতীকটাও ব্যবহার করতে পারবো, বা আমার নিজস্ব দলীয় আমার যে প্রতীকটা ওই প্রতীকটা আমি ব্যবহার করতে পারবো। হ্যাঁ, এই ধরনের একটা পরিবর্তন আনা হচ্ছে সোফার। সেজন্যই এনসিপি এই উদ্বেগটি জানিয়েছে যে আর যে নির্বাচন কমিশনের প্রস্তাব, এমনকি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব, সরকারের সিদ্ধান্ত উপেক্ষা করে কেবলমাত্র বিএনপির দাবির প্রেক্ষিতে আবার এটি সংশোধন করা হচ্ছে। এটা বিএনপির দাবি না, যেহেতু বিএনপি ভাই যে ক্ষমতায় আসবে, যে গেছে ফলাস ওই গেছে সবাই একটু ঢিল দিতে চায়, তো বিএনপি সবাই বুঝতেছে, তো ধরে নিয়েছে না, ধরে নিয়েছে না মানুষ। আমরা আশা করতেছি আমাদের জনপ্রিয়তা, বেগম খালেদা জিয়ার যে মানে 17 বছর ওনার যে কষ্ট, এবং তারেক রহমানের বিদেশ থেকে যে আমার যে কষ্টটা, এই কষ্টের কারণে আমরা আশা করতেই পারি এটা জনগণের ভোটে। এইখানে আমরা যে আশাটা করব, যেহেতু জোটগতভাবে আমরা প্রক্রিয়া কিন্তু হচ্ছে, কিন্তু যতটুকু আমরা জানি, সেইখানে আমাদের যাদের সাথে জোট হবে তাদের একটা মতামতের ভিত্তিতে এটা চিন্তা করছে, এবং সেই কারণে বিএনপি এই প্রস্তাবটা রেখেছে। সেটা বিএনপিকে বিশেষ করে ফেভার দেওয়ার জন্য না। এইখানে আরেকটা কথা আমার এই যে আমার এনসিপি ভাইকে আমি এখানে একটু সংযুক্ত করতে চাই। এই যে আপনি গণঅভ্যুত্থানের লেজিটিমেসি বা লিগ্যালিটি নিয়ে এত কথা বলেন, ভাই তো একটা সুন্দর কথা বলেছে। আজকে যে জাতীয় ঐক্যমত কমিশন হয়েছে, এটার লিগ্যালিটি কি? এইটা কোত্থেকে আসলো? সব কিছু কিন্তু আমাদের গণঅভ্যুত্থানের কারণেই, রক্ত শহীদানের পরেই কিন্তু আমরা এই জিনিসটা পেয়েছি। আর যেই দেশে গুম খুন কইরা হেডমতন্ত্র দিয়া ভোট ছাড়া বাংলাদেশে ক্ষমতায় থাকছে, তার বিরুদ্ধে যা হয়েছে ওইটাই লিগ্যালিটি। ওই লিগ্যালিটির উপর এখন আমাদের আইনগতভাবে যা হবে সেটাই কি বাংলাদেশের আইন। শুনেন, 17 বছর এখন যারা অনেক যে মানে এখানে তো কি বলবো সুশীল কথা বলে যে আওয়ামী লীগকে আনার যে একটা পায়তারা চলছে, 17 বছর গুম করে ভোট ছাড়া বাংলাদেশের ক্ষমতা ছিল, তখন ওনারা কোথায় ছিলেন? সুতরাং এই বাংলাদেশটা যে স্বাধীন হয়েছে, যে প্ল্যাটফর্মের উপর যে রক্তগুলো ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, সেইখানে এত সুশীল বাক্য বলে এত মানে লেজিটিমেসি আর এত লিগ্যালিটির প্রশ্ন আমরা বলতে চাই না। যা করার আমি মনে করি এখন যারা অংশীজন আছে সবাই মিলে বাংলাদেশ গর্ব, সবাই মিলে আমরা আপনার কাছে জানতে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন দেশের মানুষের একটা সুষ্ঠু নির্বাচন প্রয়োজন, আর জুলাই সনদ প্রয়োজন উপদেষ্টাদের মতো কিছু মানুষের, যারা আগামীতে দেশে থাকতে গিয়ে নানা প্রশ্নের মুখে পড়বেন। জি, আমি আসছি। তার আগে কামরুজ্জামান রতন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আসলে বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দের সাথে হয়তো অনেক সময় আমার টক শো হয়, দেখা হয়, আমি খুব একটা এরকম দেখি না, খুবই স্পষ্ট ভাষায় উনি একদম আউটস্পোকেন হয়ে যেভাবে বলেছেন আমি 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 ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এটার জন্য। আর যেটা আপনি বলেছেন যে জনাব হাফিজ সাহেব যেটা বলেছেন যে জুলাই সনদটা উপদেষ্টাদের দরকার, জুলাই সনদ কাদের দরকার এটা তো মোটামুটি জনগণ জানে। যদি শুধু উপদেষ্টাদের দরকার হতো তাহলে বিএনপি কেন ঐক্যমত কমিশনে গেল, কিংবা হচ্ছে গিয়ে অন্যান্য রাজনৈতিক দল কেন ঐক্যমত কমিশনে গেল? ফলে আসলে জুলাই সনদটা সবারই দরকার। এই উনাদের কথাবার্তার জন্যই আমরা বারবার বলতে হয় যে জুলাই সনদের প্রশ্নের ব্যাপারে, জুলাই সনদের ব্যাপারে বিএনপির অবস্থান পরিষ্কার করা উচিত। কারণ আমরা বুঝতে পারি না, আমরা দেখি যে ঘুম থেকে ওঠার পর দেখি না 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 না, না না কেন হইলো, মানে নাটা কাকে না দিল, কেন না দিল। আবার দেখতেছি যে না বলা হচ্ছে এই কারণে যে আপনি না বলেন, নাইলে হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এইটা হচ্ছে সংবিধান থেকে উঠে যাবে, এইরকম প্রচারণা কিন্তু আমরা দেখতে পেয়েছি। ফলে এখানে একটা ধর্মকার্ড খেলার এক ধরনের প্রবণতা আমরা দেখতে পেয়েছি। এইসব কারণেই কিন্তু আমরা বলতেছি যে জুলাই সনদ ব্যাপারে বিএনপির অবস্থান পরিষ্কার করা উচিত। আরেকটা হচ্ছে কিছুক্ষণ আগে যেটা মারদিয়াপ্পা বললেন 71-এর প্রসঙ্গে জামাতের যে ব্যাপারটা, আপনিও বলেছেন যে জামাতের আমির সাহেব বলেছেন যে এটার জন্য ক্ষমা চেয়েছেন 47 থেকে 71 পর্যন্ত। কিন্তু আমরা এট দ্য সেম টাইম এটাও দেখি যে শিবিরের যে ছাত্র সংবাদ, যেটা তাদের একটা পত্রিকা ম্যাগাজিন, সেখানে আবার আমরা দেখি যে 71-এর ভূমিকা নিয়ে তাদের কোনো অ্যাপোলজেটিক বয়ান নাই, রাদার বরং দেখা যায় যে সেখানে তারা এটাকে মোটামুটি একটা ডিফেন্সিভ পজিশনে নিয়ে গেছে আর কি। তো আসলে আপনি যদি 71-এর ভূমিকা নিয়ে আপনার অবস্থান ব্যক্ত করতে চান সেটা স্পষ্ট হইতে হবে, এবং সেটা শুধুমাত্র দলের আপার টায়ারে হবে না, রাদার এটা পুরো সমগ্র দেশের বিভিন্ন মানুষের কাছে, যতগুলো ইউনিট আছে, কর্মী আছে, সবার কাছে যাইতে হবে যে 71 প্রশ্নে আমার ভূমিকাই, 47 প্রশ্নে আমার ভূমিকাই, এবং আমি 24 কিভাবে গঠন করতে চাই। এই তো বিএনপির ব্যাপারে হচ্ছে জুলাই সনদের ব্যাপারে তার অবস্থা পরিষ্কার করা উচিত, আর আমাদের হচ্ছে 71-এর ব্যাপারে ভূমিকা স্পষ্ট করা উচিত। আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকে 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ।